আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শ্রমিক আন্দোলনে আশুলিয়ায় বন্ধ হল ৫৮টি গার্মেন্টস কারখানা। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা। কারো ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত নয়। রাষ্ট্রপতি ও সরকার প্রধানের ক্ষমতায় ভারসাম্য জরুরি বললেন অ্যাটর্নি জেনারেল। সংস্কারের রূপরেখা দ্রুত শেষ করে জনগণের আকাঙ্ক্ষার ভোট দেওয়ার দাবি বিএনপির। নির্বাচন ব্যবস্থা ও আইনে পরিবর্তন আনতে চায় কমিশন। আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময়ে আটক সাবেক এমপি ফজলে করিম ছাত্র জনতার লাশ পোড়ানোর মামলায় আবারও রিমান্ডে এডিশনাল এসপি আব্দুল্লাহিল কাফি। এবং ১০০ কোটি টাকা চাঁদা দিতে রাজি না হয় আওয়ামী লীগ আমলে বন্ধ করে দেওয়া হয় প্রবাসীদের ইউনাইটেড এয়ারওয়েজ। ফের চালুর উদ্যোগ আইনি লড়াইয়ে মালিকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। সাভারের আসলে চলমান শ্রমিক আন্দোলনের কারণে আজও বন্ধ হল কয়েকটি তৈরি গার্মেন্টস কারখানা। সাভারে বন্ধ কারখানার সংখ্যা দাঁড়ালো এখন ৫৮টি। আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, চলমান শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ায় তৈরি পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ। আজ সকালে আরও কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এদিকে খোলা থাকা তৈরি পোশাক কারখানাগুলোতে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে শিল্প কারখানাগুলোর সামনে। এর আগে আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধসহ সকল কারখানায় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন ও ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করে এক ব্যক্তির একচ্ছত্র ক্ষমতার পথ বন্ধ করা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধান পুনর্লিখন ও সংশোধনের এখতিয়ার রয়েছে অন্তর্বর্তী সরকারের। সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ এবং সবকিছু আইন মেনে হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংবিধান ও বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ ইতিবাচক ও সময়োপযোগী মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ সংবিধান সংশোধন করা খুবই জরুরি। দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি আরও বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বাড়ানো সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কারের কথাও বলেন তিনি। কিন্তু বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, মনে হয়েছে যে ওনারা যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যারা বাংলাদেশের খুন খারাপি করেছেন, যারা বাংলাদেশে লুটপাট করেছেন, যারা এদের বিরোধিতা করেছেন, সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন, দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন। এইগুলোকে মাথায় রেখেই বিচার বিভাগ সংস্কারের প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সংস্কারের রূপরেখাকে স্বাগত জানিয়ে দ্রুত সংস্কারের কাজ শেষ করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ১৫ই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে সমন্বয় সভা শেষে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণ কি চায় তা উপলব্ধি করে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। বিজয়ের সুফল যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে হবে। পতিত স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে চায় অভিযোগ করে ফখরুল বলেন, ঐক্যবদ্ধ থেকে তাদেরকে প্রতিরোধ করতে হবে। প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন, বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন,
তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। সবার মতামতের আলোকেই নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এটিএন বাংলাকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রচলিত নির্বাচন নিয়োগ আইন অনেকটাই পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতেই আইন পরিবর্তনের প্রস্তাব করা হবে বলেও জানান সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। ছাত্রদের নেতৃত্বে জনতার সম্পৃক্ততায়, তো তার তো একটা বড় দাবি ছিল রাষ্ট্র মেরামত করা। রাষ্ট্র মেরামত করতে হলে তো অনেকগুলো পরিবর্তন আনতে হবে, অনেকগুলো সংস্কার করতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে, সংবিধানের সংস্কার করতে হবে, আরও অনেকগুলো ক্ষেত্রে আমাদের সংস্কার করতে হবে, যাতে আগে যেইভাবে চলছিল তার পরিবর্তে আরও ভালোভাবে চলে, আরও কার্যকরভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে পরিচালিত হয়। নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন ইচ্ছা করলে তারা যেটা অগ্রহণযোগ্য নির্বাচন সেটা বন্ধ করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সরাইল ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি হেফাজতে থাকা সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ফজলে করিম চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। উপজেলার আবদুল্লাপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন। স্থানীয় একটি পাচারকারী চক্রের সঙ্গে সমঝোতায় ভারতে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিজিবি তাদেরকে আটক করে। এ সময় হান্নান ও নাইম নামে আরও 2 যুবককে আটক করা হয়। আওয়ামী লীগ আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সিন্ডিকেটের চাওয়া 100 কোটি টাকা ঘুষ দিতে রাজি না হওয়ায় বেসরকারি উড়োজাহাজ কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ করে দেয়া হয় বলে অভিযোগ করেছেন এর মালিকরা। প্রবাসীদের বিনিয়োগে গড়া এই কোম্পানি উড়োজাহাজের বহর ছিল বিমানের চেয়েও বড়, যার 12টি এয়ারক্রাফট এখন পড়ে আছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দরে। 1,60,000 প্রবাসী বিনিয়োগকারীর ক্ষতি হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। ইউনাইটেড এয়ারওয়েজ উদ্ধারে এবার আইনি লড়াইয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। কেরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। 2007 সালের 10 জুলাই ঢাকায় প্রথম উড়োজাহাজ আনে ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড। শুরুতে 300 প্রবাসীর এই পাবলিক লিমিটেড কোম্পানির বিনিয়োগ ছিল 50 কোটি টাকা। মাত্র 3 বছরের মধ্যে কোম্পানিটির পরিশোধিত মূলধন দাঁড়ায় 200 কোটিতে। 2012 সালের মধ্যে 10টি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ। 1 বছরে তারা বহন করে 2 লাখেরও বেশি যাত্রী, যা ওই সময়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের চেয়েও বেশি ছিল। সিলেট লন্ডন রুটে প্রথম সরাসরি ফ্লাইটও চালু করে তারা। ঠিক ওই সময়ই ইউনাইটেড এয়ারওয়েজকে জিম্মি করা হয় চাঁদার জন্য। আওয়ামী লীগের অনেক নেতা, উচ্চ লেভেলের নেতা কর্মীদের বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আসছে, বিভিন্ন ধরনের আপনার চাঁদা দেওয়ার জন্য। এগুলো আমরা দিতে পারি নাই। এমনকি ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ হওয়ার পরে আমার কাছে প্রস্তাব আসছে যে ওনাদেরকে 100 কোটি টাকা দিলে, ব্যক্তিগতভাবে দিলে ওনারা এটা চালু করার ব্যবস্থা করে দেবেন। রাশেদ খান মেনন সাহেব, এমনকি উনি আমাকে বলছেন যে আওয়ামী লীগের বড় বড় নেতারাই আপনার এটাতে জড়িত, আপনি ওনাদেরকে ম্যানেজ করেন। বিএনপি জামাতের কোম্পানি এই বলে প্রবাসী ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছিল আওয়ামী লীগ শাসনামলে। জারি করা হয়েছিল হুলিয়া। ওনাদের টাকা দিয়ে ওনাদেরকে এত বড় অঙ্কের ব্রাইবিং করে আমার দ্বারা মোটেও সম্ভব ছিল না। এবং একটা পর্যায়ে আমাকে দেশ থেকে বাইরে চলে যাওয়ার জন্য ওনারা বাধ্য করছেন। 72% সারচার্জ পৃথিবীর কোনো উদাহরণ নাই। একটা এয়ারলাইন যেটা কোনো ফাংশনেবল না, এটাকে আবার জীবিত করতে হয়, তাহলে এই সারচার্জটা মওকুফ করে দেওয়া এবং সিভিল এভিয়েশনের সহযোগিতায় আমরা এই এয়ারলাইনে আমি নতুন কিছু ATR বা টার্বোপ্রপ নিয়ে এসে ডোমেস্টিক শুরু করা। আমি সেটা চেষ্টা করতে পারি, অথবা ওনারা যাদেরকে দিয়ে এটা করাতে চান সেটা করতে পারেন। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর দেশে ফিরে ইউনাইটেড এয়ারওয়েজ আবারও চালুর চেষ্টা করছেন প্রবাসী বিনিয়োগকারীরা। আইনি লড়াই শুরু করেছেন, অভিযোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও। এরপর তা খতিয়ে দেখা শুরু করেছে সিভিল এভিয়েশন।
ওনাদের সাথে আমরা বসেছিলাম, ডিটেল ডিসকাশন করেছিলাম। আমাদের কিছু সমস্যা জটিলতা আছে, সেগুলো আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সমাধান করে দেওয়া। বাট আমাদের এয়ারলাইন্সকে আমাদের লাইনে আনার জন্য যত রকম ফ্যাসিলিটি দেওয়া দরকার আমরা সব দিব আইনের ভিতরে থেকে। ঢাকা বিমানবন্দরে পড়ে থাকা ইউনাইটেড এয়ারওয়েজের 8টি উড়োজাহাজ ভাঙারি হিসেবে কেজি দরে বিক্রির চেষ্টাও করা হয়েছিল আওয়ামী লীগ আমলে, যার দাম এখনও 200 কোটি টাকার বেশি বলে জানান মালিকরা। এসব উড়োজাহাজের বেশিরভাগই মেরামত করে ফের চালানো সম্ভব বলেও মনে করেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। যারা ব্যাংক লুটপাট করে দেশের অর্থনীতির ক্ষতি করেছে, ব্যাংকের সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা রাখা ঠিক হবে না বলে মনে করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বিএবি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন সংগঠনটির সভাপতি আব্দুল হাই সরকার। ব্যাংক খাতে সংস্কারে গঠিত টাস্ক ফোর্স যেন বিএবির সঙ্গে মিলে কাজ করে সেই আহ্বান জানায় সংগঠনটি। আব্দুল হাই সরকার বলেন, সংস্কার চাইলে গঠিত টাস্ক ফোর্সকে কাজ করতে হবে ব্যাংকারদের নিয়ে। সব সেক্টরে এফেক্টেড, মোরালেস সবাই এফেক্টেড। কাজেই ওনাকে বললাম যে আমরা আপনার সাথে মানে কাঁধে কাঁধ মিলে কাজ করবো। আমরা যে সব ডাইরেক্ট অ্যাডভাইস আছে এবং আমরা ব্যাংকের সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি, অ্যাসুরেন্স করতেছি যে ইনশাল্লাহ আমরা যেভাবে বলেন, যে সুন্দরভাবে বলেন সেটা আমরাই করবো, ওইভাবে কাজ করবো আর কি। নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে যতটুকু সম্ভব এফবিসিসিআই সংস্কার করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে নিয়োগ পাওয়া প্রশাসক হাফিজুর রহমান। প্রশাসক জানান, যতটুকু সংস্কারের সম্ভব হয় সেটা বাস্তবায়ন করে এফবিসিসিআইকে গ্রহণযোগ্য অবস্থায় পুনরায় ফিরিয়ে আনা হবে। সেই সাথে বেশ কিছু কাজ নির্ধারিত সময়ে শেষ করতে শিগগিরই নানা উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। আমি সকলের কাছে সহযোগিতা চাব যে সামনে এই যদি সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই বিসিসি একটা সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন, শীর্ষ সংগঠনটির কার্যভার তুলে দিতে পারি, সেটাই আমাদের টার্গেট। কক্সবাজার সীমান্তে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আর এতে সহযোগিতা করছে দুদেশের দালাল চক্র। রোহিঙ্গা অনুপ্রবেশে নিরাপত্তা ঝুঁকিসহ নানা সংকট দেখা দিয়েছে উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কক্সবাজারের টেকনাফ সীমান্তের 20টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এজন্য দালাল চক্র তাদের কাছ থেকে মাথাপিছু 20,000 টাকা নিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। বড় বড় হাতিয়ার কোন মাঝে ফেলমতি মাঝে মাপাগি মাঝে আঙ্গুরি না ফারি হানালু দুখ পাইরে সম্মুখার খেসুর আসানো দেখি ওরা আড়ি আড়ি আনালা দিয়েছি বদাস গুনা ভাই আরা মানি মরির বাদে আনা হাইতো না ভাই বেশি হস্য ভাইরে আরা দাইছি দি। ক্যাম্পের রোহিঙ্গা নেতা ও জনপ্রতিনিধিরা বলছেন, গত 2 সপ্তাহে 10 থেকে 20,000 রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে। অপেক্ষায় আছে আরও প্রায় 1.5 লাখ। এতে নিরাপত্তা সহ নানা সংকটে দেখা দিয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। এটা আসলে আমরা খুবই এটা নিয়ে আতঙ্কে আছি, কারণ অনেক 2017 সালে বিপুল পরিমাণ রোহিঙ্গা আমাদের দেশে আমাদের বোঝা হয়ে আছে। সে কারণে যদি আবার নতুন করে রোহিঙ্গা আসে সেটা আমাদের জন্য আরেকটি বোঝা বলে মনে করি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এক বছরের মধ্যেই ঘুরে দাঁড়াতে চায় শরিয়া ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গ্রাহকদের আস্থা ও সেবার মান বাড়াতে আরও উদ্যমে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, খেলাপি ঋণ ও পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যক্রম চালাচ্ছেন তারা। শারফুল আলমের রিপোর্ট। আর্থিক খাতে তৃতীয় প্রজন্মের শরিয়া ভিত্তিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ইসলাম মুক্ত ব্যাংকটিতে নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব বাধা পেরিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এসব উদ্যোগে আবারও গতি পাচ্ছে সেখানে। শরিয়া ভিত্তিক ধারণার অন্যতম প্রধান উদ্যোক্তা ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান এখন এই ব্যাংকের নতুন চেয়ারম্যান। দেশি বিদেশি অভিজ্ঞতা ও কৌশলকে কাজে লাগিয়ে ব্যাংকটিকে ধাপে ধাপে এগিয়ে নিতে চান তিনি। জনগণকে আশ্বস্ত করতে চাই, খুব অতি দ্রুত
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একটি ইতিবাচক অবস্থান অর্জন করবে, এই ব্যাংকটা একটা শক্তিশালী ভিত্তি অর্জন করবে। এটার জন্য যা যা করা দরকার আমরা নিবিড়ভাবে প্রতিটি জিনিস আমরা দেখছি। এক বছর পরে তখন আপনি এটাকে একটা ব্যতিক্রমী ব্যাংক হিসেবে ইনশাল্লাহ দেখতে পাবেন। আমরা বলে দিয়েছি শরিয়ার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, গ্রাহক সেবার দিক থেকে কোনো ছাড় দেব না। সারা দেশে 200-রও বেশি শাখায় আর্থিক সেবা দিয়ে যাচ্ছেন 6,500 কর্মী। 20 লাখ গ্রাহকের ব্যাংকটিতে আমানত এতদিন ছিল 200 মানুষের কাছে, যার বেশিরভাগই ঋণ খেলাপি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ঋণ আদায়ে তৎপর ব্যাংকটি। দুষ্ট মানুষ যারা আমাদের সাথে ঘটনাক্রমে যাদের সাথে জড়িয়ে গেছি আমরা, তিনি যত বড় ব্যবসায়ী হন না কেন, তিনি আমার টাকা দেবেন না আর আমার ব্যাংক দুরবস্থায় পড়বে, এটা আমরা টলারেট করব না। আমাদের নিয়মাচারের মধ্যে যে সমস্ত জামানতের ব্যাপার যতটুকু আছে এটার ভিত্তিতে আমরা পদক্ষেপ নেব। এর বাইরে অনেক পদক্ষেপ আছে, আমরা আইন মন্ত্রণালয়ের সাথে দেখব, আমরা কোর্টের মাধ্যমে দেখব, সামাজিকভাবে দেখব। রেমিটেন্স সংগ্রহ বাড়াতে সব শাখায় বিশেষায়িত প্রবাসী সেবা ডেস্ক চালু করতে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্বনামধন্য আকিজ ইনসাফ গ্রুপের বিস্কুট ক্যাটাগরি ব্র্যান্ড বেকম্যানস বর্ণাঢ্যদের পুনর্বাসন কর্মসূচিতে পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে তাদের একদিনের বেতন জমা দিয়েছেন। এর আগে বেকম্যানস মুহূর্ত এখন বর্ণাঢ্যদের পাশে থাকার ক্যাম্পেইন নিয়ে 10 দিন ব্যাপী ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে বর্ণাঢ্যদের মাঝে শুকনো খাবার বিতরণ করে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও বেকম্যানস মুহূর্ত এখন পাশে থাকার ক্যাম্পেইনের ব্যানারে জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেবা দিয়ে গেছে। ত্রাণ তহবিলে প্রদত্ত অর্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীকের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, আকিজ ইনসাফের হেড অব HR অ্যান্ড অ্যাডমিন সুব্রত বিশ্বাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পার্টিক্স খেলার খবর। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। কুচকির চোট এখনও সেরে ওঠেননি এই বাঁহাতি পেসারের। তার পরিবর্তে জায়গা পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান জোকের আলী। আগামী 15 সেপ্টেম্বর টেস্ট সিরিজ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 2টি ভেন্যু ঠিক করে রেখেছে BCB। সব ঠিক থাকলে 2 ম্যাচের সিরিজ খেলতে আগামী 16 অক্টোবর বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়ারা। 2টি ম্যাচই ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 21 অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু 29 অক্টোবর। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সূচি অনুযায়ী আগামী 3 নভেম্বর বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকার দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। শ্রমিক আন্দোলনে আশুলিয়ায় বন্ধ হলো 58টি গার্মেন্টস কারখানা। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা। কারো 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত নয়, রাষ্ট্রপতি ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য জরুরি বললেন অ্যাটর্নি জেনারেল। সংস্কারের রূপরেখা দ্রুত শেষ করে জনগণের আকাঙ্ক্ষার ভোট দেওয়ার দাবি বিএনপির। নির্বাচন ব্যবস্থা ও আইনে পরিবর্তন আনতে চায় কমিশন। আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক সাবেক এমপি ফজলে করিম। ছাত্র জনতার লাশ পোড়ানোর মামলায় আবারও রিমান্ডে এডিশনাল এসপি আব্দুল্লাহিল কাফি। এবং 100 কোটি টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় আওয়ামী লীগ আমলে বন্ধ করে দেয়া হয় প্রবাসীদের ইউনাইটেড এয়ারওয়েজ। ফের চালুর উদ্যোগ, আইনি লড়াইয়ে মালিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।